যেহেতু ঈদ আর একদিন পরেই, যেহেতু আপনার এই শোতে আমাকে সুযোগ করে দিয়েছেন কথা বলার জন্য, দেশে এবং দেশের বাইরে যারাই আজকে আমাদের এই অনুষ্ঠানটি দেখছেন সবাইকে আসসালামু আলাইকুম, অগ্রিম ঈদ মুবারক। বারি ভাই, আপনাকে ধন্যবাদ আবারও। নাদেল ভাই, বিসিবি দিয়ে আগে শুরু করি। বিসিবিটা যদি দু তিন দিন পুরনো হয়ে গেছে বিষয়টা। বিসিবির নতুন একটা পরিচালক এসেছেন, আগের পরিচালক অভিযোগটা করেছেন, এবং অভিযোগগুলো যদি আইসিসি আমলে নেয় খুবই একটা বিপজ্জনক ঘটনা হবে। যদি আমলে নেয়, যদি বিসিবির নতুন পরিচালককে যে নেওয়া হয়েছে, সাম্প্রতিককালে বাংলাদেশে একটা অন্য একটা ফেনোমেনা তৈরি হয়ে গেছে। বাংলাদেশে নানা দায়িত্বে নেওয়া হচ্ছে তেমন ব্যক্তিকে যিনি আরেকটা দেশের নাগরিক। যেমন আমিনুল ইসলাম বুলবুল আমাদের খুবই গুরুত্বপূর্ণ একটা চরিত্র, আমাদের ক্রিকেটের চমৎকার একটা মানুষ। কিন্তু পাশাপাশি খুব টেকনিক্যাল একটা ব্যাপার হচ্ছে, তিনি অস্ট্রেলিয়ার নাগরিক। দেশে অনেক যোগ্য মানুষ আছেন, বিদেশে বিদেশি নাগরিকত্বের সাথে একটা শপথ আছে। কিন্তু আমি যখন শপথ নেই, তখন অস্ট্রেলিয়ার স্বার্থ সংরক্ষণের জন্য আমি শপথ নিই। দ্বৈত নাগরিকত্ব আমরা থাকতেই পারে, কিন্তু জাতীয় দায়িত্ব এগুলো কতটা কার্যকর এ বিতর্কের বিষয়। আপনি কিভাবে দেখেন বিষয়টা? দেখুন, 5 আগস্টের পরে যে সরকারটি ক্ষমতায় এসেছে, শুরু থেকেই তাদেরকে আমরা কিন্তু অবৈধ বলেছি। এবং দেখুন, ক্রমে ক্রমে একটার পর একটা ঘটনা প্রবাহ এবং তথ্যগুলো যদি আপনি মিলান, তারা যেখানে হাইকোর্টের রেফারেন্সের কথা বলেছেন, সেই সময় প্রধান বিচারপতি এবং অ্যাপিলেট বোর্ডের যাদের স্বাক্ষরের কথা বলা হয়েছে তারা কিন্তু ক্যান্টনমেন্টে ছিলেন। তো সেই যে হাইকোর্টের রেফারেন্সটি, যে স্বাক্ষর এবং আহ, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব শেখ হাসিনার পদত্যাগের পত্র, সেটাও নেই। এবং এই রেফারেন্সটিও ভুয়া। অর্থাৎ সংবিধানকে বিভিন্নভাবে অপব্যাখ্যা দিয়ে এবং জালিয়াতির আশ্রয় নিয়ে এই সরকার ক্ষমতায় এসেছে। এই অবৈধ সরকারটি, তারা কিন্তু আপনি খেলাধুলার কথা বলেছেন, খেলাধুলা বা ক্রিকেট অবশ্যই বাংলাদেশের একটি অন্য ধরনের ফ্যাসিনেশন, এবং ক্রিকেটে মাধ্যমে বাংলাদেশ বিশ্বব্যাপী তার একটা আলাদা অবস্থান করে নিয়েছে বা করে নিয়েছিল। তো এই জায়গায় আপনি আমি 1 মিনিট একটু সময় নেই। যে দেখুন, রাষ্ট্রের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে পদ, সেই নিরাপত্তা, অখণ্ডতা, সার্বভৌমত্ব, সেখানেও কিন্তু একজন সৎ, অসৎ, দুশ্চরিত্র বিদেশি নাগরিককে স্থান দেওয়া হয়েছে। এমনি ভাবে এই পুরো অবৈধ সরকারটি বিভিন্ন বিদেশি নাগরিকদেরকে, তারা অবশ্যই বাংলাদেশি নাগরিক ছিলেন বা তারা দ্বৈত নাগরিক অথবা অন্য নাগরিকত্ব গ্রহণ করেছেন, বাংলাদেশের নাগরিকত্ব আমাদের আইন অনুযায়ী তারা বহন করে চলেছেন। কিন্তু দেশে এমন আকাল পড়েছে যোগ্য মানুষের, যে বাইরে থেকে সব মানুষ নিয়ে আসতে হয়েছে। দেখুন, আহ, আপনি প্রসঙ্গত বলি যে চট্টগ্রামের পোর্ট চালানোর জন্য কিন্তু বিদেশি লোক আনার কথা বলা হয়েছে। আমাদের আজকে পুঁজিবাজারে যে ধস, সেই পুঁজিবাজারে 15 বছরে যা হয়েছে, এই 10 মাসে তার চেয়ে বেশি হয়েছে, সেখানেও কিন্তু বিদেশি নাগরিক আনার কথা বলা হয়েছে। আচ্ছা, এখন আসি আহ বুলবুল ভাই। আমি ওনাকে ব্যক্তিগতভাবে পছন্দ করি, শ্রদ্ধা করি। উনি অত্যন্ত যোগ্য মানুষ, ডেডিকেটেড। আমাদের টেস্ট ইতিহাসে ওনার অবদান স্বর্ণাক্ষরে লেখা থাকবে। আমাদের জাতীয় দলের তিনি ক্যাপ্টেন, সবকিছু। এই সমস্ত বিষয়ে তার সততা, তার আন্তরিকতা, ক্রিকেটের প্রতি ভালোবাসা এবং ক্রিকেটীয় গুণ বা জ্ঞান বলেন, বা তিনি যে ক্রিকেটের যে দায়িত্ব পালন করেছেন, আহ, কোনোভাবেই তাকে খাটো করে দেখার কোনো সুযোগ নেই। আহ, আমরা যেটা মিডিয়ার মাধ্যমে দেখেছি যে তাকে 3 মাসের জন্য নাকি দায়িত্ব দেওয়া হচ্ছে। আহ, এখন ঘটনা হলো, আহ, 5 আগস্টের পরে দেশের প্রত্যেকটি প্রতিষ্ঠানকে যেভাবে ধ্বংস করে
শুরু হয়েছে এবং সেটা অব্যাহত রয়েছে। আহ, খেলাধুলা এবং ক্রিকেট বোর্ড কিন্তু তার বাইরে নয়। আপনারা জানেন যে এই ক্রিকেট বোর্ডে একদম আইসিসি বা আমাদের যে কনস্টিটিউশন রয়েছে আমাদের ক্রিকেট বোর্ডের, এগুলোকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে গায়ের জুড়ে আহ, কয়েকজন আমাদের পরিচালককে অব্যাহতি দেওয়া হয়েছে, বিভিন্ন কারণ দেখানো হয়েছে, তার মধ্যে আমি একজন। আমি গত আগস্টে, যেহেতু আমি ওমেন্স উইং এর চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করে যাচ্ছিলাম এবং আমাদের প্রতিদিন কিছু না কিছু কাজ থাকে, যেহেতু আমি সেই দায়িত্বটা পালন করতে পারবো না, আমি নিজেকে বরাবরে আমি বোর্ডে একটা ইমেইল করেছিলাম যে আমি পরবর্তীত পরিস্থিতিতে দায়িত্ব পালন যেহেতু করতে পারবো না, আমাকে ওমেন্স উইং এর চেয়ারম্যানের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হোক। পরবর্তীতে আমি মিডিয়ায় দেখলাম যে আমি পদত্যাগ করেছি এবং সেটা পরিচালক পদ থেকে। তো আসলে এবং সেভাবেই তারা সেটাকে গ্রহণ করেছেন। তো যেহেতু তারা ক্ষমতায় রয়েছেন এবং আমাদের নাজমুল হাসান পাপন তিনি অত্যন্ত ভদ্রলোক, সজ্জন মানুষ, ক্রিকেটকে বা আমাদের দেশের ক্রীড়াঙ্গনকে অসম্ভব ভালোবাসেন, তিনি ক্রীড়াঙ্গনের অভিভাবক দায়িত্ব পালন করেছেন। তিনি কিন্তু আইসিসি বা কোনো জায়গায় কোনো অভিযোগ জানানোর চেষ্টা করেননি যে আহ, এই ধরনের বিষয় নিয়ে আমরা আমাদের দেশের ক্রিকেট বা ক্রীড়াঙ্গনকে একটি জটিলতার মধ্যে ফেলে দিব, অচল অবস্থার মধ্যে চলে যাবে, সেটা কিন্তু তিনি করেননি। এবং আমরা আমাদের যাদেরকে এখানে এইভাবে তারা গায়ের জুড়ে বেআইনি ভাবে অবৈধভাবে তারা অব্যাহতি দিয়েছেন বা বাদ দিয়েছেন, আমরাও কেউ কিন্তু আর এই বিষয়টা নিয়ে তেমন কোনো উচ্চবাচ্য আমরা করার চেষ্টা করি না, কারণ আজকে দেশটাই নেই সেই জায়গায়। দেশটা যেভাবে রাজাকারদের কবলে পড়েছে, তো ক্রীড়াঙ্গনে আপনারা বিশেষ করে গত এই কয়েক মাসে কিভাবে ক্রিকেট বোর্ডে সবকিছু তছনছ করা হয়েছে, তহবিলকে কিভাবে ব্যবহার করা হয়েছে ব্যক্তি স্বার্থে, এবং ক্রিকেটের কার্যক্রম স্থবির হয়ে গিয়েছে। ক্রিকেটের ফলাফল, খেলাধুলার ফলাফল আপনাকে সব খেলায় প্রতি সিরিজে জিততে হবে এমন নয়, কিন্তু যেভাবে এটা নিচের দিকে নেমে এসেছে, বাংলাদেশের ক্রিকেট এই অবস্থায় কখনোই ছিল না। আজকে 6-7 নাম্বার অবস্থান থেকে আপনাকে 10 নাম্বারে চলে আসতে হলো এই অল্প দিনে। তো এই কৃতিত্বটা কিন্তু এই অবৈধ সরকারের এবং এই বালক উপদেষ্টারা তাদের ব্যক্তি চরিতার্থ করার জন্য এই কাজগুলো তারা করেছেন। এখন যেটা হলো যে তারা ফারুক সাহেবকে অব্যাহতি দিয়েছেন। আহ, আজকে আপনারা দেখেছেন দুদক কিভাবে ক্রিকেট বোর্ডে বিভিন্ন বিষয় নিয়ে খোলামেলা কথাবার্তা বলেছে, তারা বিভিন্ন বিষয়ে খোঁজ খবর নিচ্ছে। কেন নিচ্ছে? এটা তো ক্রীড়াঙ্গনের জন্য, ক্রিকেট বোর্ডের জন্য অত্যন্ত লজ্জাস্কর একটা বিষয়। এটা কিন্তু আন্তর্জাতিক, কারণ ক্রিকেট যে কটি দেশ খেলে থাকে, বাংলাদেশ তার মধ্যে উল্লেখযোগ্য। তো আপনার এই বোর্ডে যখন দুর্নীতি দমন কমিশন এসে বিভিন্ন খোঁজ খবর নিচ্ছে বা এখানে তহবিল নিয়ে যে ধরনের কথাবার্তা শোনা যাচ্ছে, সাংবাদিকরা বলেছেন বা মিডিয়ায় এসেছে, এটা কিন্তু আমাদের ক্রীড়াঙ্গন এবং ক্রিকেট বোর্ডের জন্য অত্যন্ত অশনি সংকেত। তো এই অবস্থায় বুলবুল ভাইকে নিয়ে আসা হয়েছে। আসলে ক্রীড়াঙ্গন শুধু নয়, যে কোনো জিনিস কিন্তু আপনাকে একটা লম্বা পরিকল্পনা নিয়ে এগিয়ে যেতে হয়। অ্যাডহক ভিত্তিতে কোনো ভালো কিছু করা যায় না। একজন ভালো প্লেয়ার অবশ্যই মাঠের পারফরমেন্স ভালো হতে পারে, একজন কোচ তিনি অবশ্যই তার কোচিং এ ভালো করতে পারেন, কিন্তু একজন সংগঠক, যে একজন খেলোয়াড় বা একজন কোচ যত ভালোই হন, তিনি যে খুব ভালো সংগঠন হবেন সেটা কিন্তু আমরা আমাদের স্পোর্টসে আমরা কিন্তু সেটা খুব একটা বেশি দেখি নাই। এই জায়গায় যারা সংগঠক হিসাবে কাজ করেছেন, অবশ্যই তাদের স্পোর্টসের কিছু না কিছু ব্যাকগ্রাউন্ড রয়েছে, কিন্তু সংগঠক হিসাবে দীর্ঘদিন যারা ক্রীড়াঙ্গনের সঙ্গে জড়িত ছিলেন, তাদের অ্যাচিভমেন্ট, তাদের যে ক্রীড়াঙ্গনে তারা যতটুকু দিতে পেরেছেন, আহ, খেলোয়াড়রা তারা একটা জায়গায় তাদের তাদের যে যোগ্যতা মেধা সেটা দেন। সবাই কিন্তু সব জায়গায় ডাক্তার ডাক্তারের কাজ করবে, ইঞ্জিনিয়ার ইঞ্জিনিয়ারের কাজ করবে। আপনি যত ভালো আর্কিটেক্ট হন না কেন, তাকে যদি বলেন চিকিৎসা পেশা করার জন্য, তিনি কিন্তু সেটা পারবেন না। তো যাই হোক,
এই বিষয়টা আমি মনে করি তার জন্য আমার শুভকামনা থাকলো, যেহেতু ব্যক্তিগতভাবে আমি তাকে পছন্দ করি। কিন্তু এই স্বল্পকালীন সময়ে এবং ক্রিকেট বোর্ডে তিনি বাংলাদেশের স্বার্থ দেখবেন না অস্ট্রেলিয়ার স্বার্থ দেখবেন, আমি মনে করি অবশ্যই তিনি যেহেতু বাংলাদেশ ক্রিকেটের প্রতিনিধিত্ব করবেন, দায়িত্ব নেবেন, সেটা করবেন। কিন্তু সেটা তো খুব বেশি দিন করতে পারবেন না। তবে যে অচল অবস্থা ক্রিকেট বোর্ডে তৈরি হয়েছিল, তার পরিপ্রেক্ষিতে এই যে একটা পরিবর্তন, আমি মনে করি এটা হয়তো কিছুটা হলেও আমাদের ক্রিকেটের জন্য কাজে লাগতে পারে। তবে এটা হলো কতটুকু তিনি স্বাধীনভাবে কাজ করতে পারবেন, তিনি স্বাধীনভাবে সিদ্ধান্ত নিতে পারবেন কিনা, বা স্বাধীনভাবে তার ক্রিকেটীয় যে জ্ঞান সেটা তিনি প্রয়োগ করতে পারবেন কিনা। সেটা যদি প্রয়োগ করতে না পারেন, তাকে যদি হাত পা বেঁধে এখানে দায়িত্ব পালন করার জন্য বলা হয়, আমি মনে করি আহ, আহ, এটা খুব ভালো ফলাফল কিছু হবে না। ফারুক, যিনি বিসিবি ছিলেন, প্রধান ছিলেন, তাকে অপসারণটা কি অর্থনৈতিক অভিযোগ যেটা আছে সেইটা? এই অর্থনৈতিক বিষয়টা যখন অভিযোগটা আসলো, আমরা দেখলাম ক্রীড়া উপদেষ্টা তার পক্ষ নিলেন, বললেন ঠিক আছে, এটা টাকাটা যেখানে রাখলে ভালো মুনাফা আসবে বা নিরাপদ থাকবে সেখানেই করা যেতে পারে। আপনাদের কাছে কোনো তথ্য আছে আলাদা কোনো কি কারণে অপসারণ? দেখুন, ক্রিকেট বোর্ড তো কোনো আর্থিক প্রতিষ্ঠান নয় বা লাভজনক কোনো প্রতিষ্ঠান নয়। খেলাধুলার স্বার্থে বা ক্রিকেটের প্রচার প্রসারের জন্য কাজ করে যাবে। এবং এখানে যে অর্থটাই রয়েছে, এটা যে আমরা দীর্ঘদিনে এই বিগত দিনে আমরা যারা বোর্ডে ছিলাম, তিলে তিলে এই টাকাগুলোকে আমরা বিভিন্ন ভাবে এই অঙ্কে নিয়ে এসেছি। এবং এটা ক্রিকেটের কাজের জন্য এই টাকাটা কোন ব্যাংকে কত ইন্টারেস্টে গেল সেটা বড় কথা নয়। সবচেয়ে বড় কথা হলো এমন সব ব্যাংকে যেখানে থাকা উচিত, যে ব্যাংকগুলো অত্যন্ত নিরাপদ এবং এই সমস্ত অর্থ কোনোভাবেই ঝুঁকির মধ্যে পড়বে না। এখানে ইন্টারেস্ট বড় কথা নয়, এখানে এই অর্থগুলো ঝুঁকির মধ্যে পড়বে কিনা, বা এই যে আমরা যেগুলো মিডিয়ার মধ্যে জেনেছি বা শুনেছি যে দুইজন সিগনেটারি তারা তাদের একক সিদ্ধান্তে বোর্ড প্রেসিডেন্ট সহ তারা এই যে ব্যাংকগুলোতে অর্থগুলো রাখা ছিল সেগুলো অন্যান্য ব্যাংকে তারা স্থানান্তর করেছেন। এটা কিন্তু ক্রিকেট বোর্ডে কখনোই ছিল না। এফডিআর করা, ভাঙ্গানো বা প্রত্যেকটা অর্থনৈতিক বিষয় কিন্তু বোর্ডে তার যথাযথ একটা নিয়ম মেনেই কিন্তু এগুলা প্রক্রিয়া করে, এবং বোর্ডের সর্বসম্মতক্রমে সিদ্ধান্ত নিয়েই কিন্তু হয়ে এসেছে এতদিন। এইবার এটার ব্যত্যয় আমরা দেখলাম। একটা ব্যক্তি মালিকানাধীন প্রতিষ্ঠান যেভাবে চলে, বাংলাদেশ ক্রিকেট বোর্ড এই মধ্যখানে যাকে সভাপতি হিসেবে নিয়ে আসা হয়েছিল, ফারুক সাহেবকে, আমরা দেখলাম সেই সময়টা মানে তাদের ব্যক্তিগত প্রতিষ্ঠানের মতো তারা ক্রিকেট বোর্ডের এই আর্থিক বিষয়গুলো নাড়াচাড়া করেছেন, যেটা কোনোভাবেই নৈতিকভাবে সমর্থনযোগ্য নয়। এবং আমি মনে করি এই বিষয়গুলো আহ, অর্থ উপদেষ্টা আহ, আসলে এদেরকে নিয়ে যত কম কথা বলা যায় ততই মঙ্গল। যে ছেলেগুলা কিছুদিন আগেও হলে ঠিকমতো খেতে পারতো না, আজকে শ শ কোটি টাকার নিচে এদের কোনো কথাবার্তাই নেই। তো এদের কাছ থেকে খুব বেশি কিছু আশা করা যায় না। এরা যেরকম তাদের কথাবার্তা, আচরণ, সিদ্ধান্ত, তো ওইভাবেই হবে। দলের অবস্থা খুবই খারাপ। দলটা কোনোভাবে ক্লিক করছে না। সেই সর্বশেষ পাকিস্তান ট্যুরটা, পাকিস্তান গেলেই কেন যেন আমাদের অবস্থা খুবই খারাপ হয়ে যায়। এটা কি ক্রিকেট বোর্ডে বিশৃঙ্খলার প্রভাব গিয়ে পড়েছে মাঠে, না তাদেরকে উৎসাহিত করার লোকজনের সমস্যা এখন? দেখুন, আপনি যে কোনো ক্রীড়াঙ্গন, বিশেষ তো দলগত যে খেলাগুলো, এটা তো আপনি প্রতিপক্ষের সঙ্গে আপনি যুদ্ধে লিপ্ত হচ্ছেন। তো আপনার কাছে মারাত্মক মারাত্মক অস্ত্র আছে, আপনি ব্যক্তিগত মান অভিমান, রাগ, এগুলোকে ব্যবহার করবেন না। আপনি আপনার দুর্বল অস্ত্র শত্রুর সঙ্গে ব্যবহার করবেন। তো আপনি কি সেই যুদ্ধে হেরে যাবেন, সেই যুদ্ধে ঘায়েল হবেন, এটা তো খুব জানা কথা।
তো আপনি যখন পুরোপুরি রাজনৈতিকভাবে এই এই দলটিকে বাছাই করবেন, এই দলটিকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করবেন, তখন ফলাফল যা হওয়ার সেটাই হবে। কারণ বোর্ডের এই বিশৃঙ্খলা, এবং আপনি যখন ব্রেঞ্চে বা আপনি ডগ আউটে আপনি আপনার গুরুত্বপূর্ণ খেলোয়াড়দেরকে বসিয়ে রাখবেন, তাদেরকে সুযোগ দিবেন না, তো স্বাভাবিকভাবেই দলের উপর একটা নেতিবাচক প্রভাব পড়েই। এবং আমাদের দেখুন, পঞ্চপাণ্ডব আমরা যাদেরকে বলতাম, তারা কিন্তু আমাদের ক্রিকেটে যে অসামান্য অবদান রেখে গিয়েছেন, আস্তে আস্তে বিভিন্ন কারণে তারা কিন্তু আহ, তাদের জায়গায় অন্যরা আসার সময় হয়ে গিয়েছে। কিন্তু এখনো যারা রয়েছে, মনে করেন আমি সাকিবের কথাই বলি, সাকিবকে যেভাবে নিগৃহীত করা হচ্ছে, তাকে অমানবিক, তার উপরে একটা মেন্টাল টর্চার করা হচ্ছে, হয়রানি করা হচ্ছে। তো আপনি সাকিবকে যদি আপনি টিমে রাখতেন, এই টিমের চেহারাই পাল্টে যেত। তা আপনি রাজনৈতিক কারণে তাকে হেয় করবেন, তাকে অপদস্থ করবেন, তো আপনার টিমের যে ভালো ফলাফল হবে। এরা তো একই টিমে, একই সঙ্গে আহ, দীর্ঘদিন তারা সতীর্থ, একসঙ্গে খেলাধুলা করেছে। তো এর নেতিবাচক প্রভাব কি অন্য খেলোয়াড়দের উপর পড়বে না? হয়তো তারা মুখে বলতে পারছে না, কিন্তু প্রভাব তো অবশ্যই আছে। এবং এই প্রভাব যতদিন থাকবে, আমাদের ক্রিকেট দল বা ক্রিকেট আরো দিনে দিনে নিচের দিকেই যাবে। আপনি নেপালের সঙ্গেও হারতে পারেন। বাংলাদেশে বাংলাদেশে আরেকজন সাকিব কবে তৈরি হবে? সাকিব তো একদিনে তৈরি হয় নাই। বাংলাদেশে আরেকটা সাকিব কবে আসবে তা আমরা জানি না। তো সাকিবকে যেভাবে নিগৃহীত করা হলো, এটা খুবই একটা বাজে দৃষ্টান্ত হয়ে থাকলো বাংলাদেশে। নাদের ভাই, আপনার কাছে নারী ক্রিকেট দলের কি অবস্থা, যেটা আপনি পরিচালনা করতেন? আহ, আসলে সামগ্রিকভাবেই আমাদের ক্রীড়াঙ্গন বা ক্রিকেট তো কোনোটাই আসলে ভালো নয়। আমরা যদিও আহ, আমরা বোর্ডে যারা ছিলাম, আমরা দীর্ঘদিন ছিলাম, আমরা হয়তো আরো অনেক কিছু ভালো করতে পারতাম। আমরা সেটা করি নাই। আমাদের কিছু তো দায় দায়িত্ব বা ব্যর্থতা অবশ্যই আছে। আমরা ক্রিকেটের বিকেন্দ্রীকরণটা যত দ্রুত বা যেভাবে করার কথা ছিল, সেই জায়গাটা আমরা বিভিন্ন প্রতিবন্ধকতার সম্মুখীন হয়েছি। আমরা সেটা করতে পারিনি এটা। এবং আমি ক্রিকেট বোর্ডের শুরু থেকেই কিন্তু এই আমাদের রিজনাল ক্রিকেট নিয়ে কথাবার্তা আলোচনা করেছিলাম। যাই হোক, শেষমেশ আমরা 5টা রিজনে আমরা কমিটি করেছিলাম, কিছু কার্যক্রম সীমিত পরিসরে শুরু হয়েছিল। এবং বিশেষ করে আমাদের নারী ক্রিকেট, তাদের অর্থনৈতিক সুযোগ সুবিধা বা অন্যান্য সুযোগ সুবিধা যা ছিল, আমরা কিন্তু বিগত 4-5 বছরে সেগুলোকে অনেক বেশি, তাদের ম্যাচ ফি থেকে শুরু করে তাদের স্যালারি, অন্যান্য সুযোগ সুবিধা, যাতায়াত, আবাসন, বাইরে থেকে কোচ আনা, এগুলো কিন্তু আমরা যতটুকু সম্ভব আমরা আন্তর্জাতিক মানের কি, মানে আমরা তো একদম যে চাইলেই ইংল্যান্ড, অস্ট্রেলিয়া বা ইন্ডিয়ার সমান করতে পারবো না, কিন্তু এর পরে যে দলগুলো আছে, আমাদের সুযোগ সুবিধা কিন্তু অনেকটা সেই পর্যায়ে আমরা নিয়ে এসেছিলাম। এবং আমাদের নারী ক্রিকেট কিন্তু যথেষ্ট এগিয়ে গিয়েছিল। এবং আমি মনে করি এটা যদি এখন যারা আছেন তারা যদি সেটাকে অব্যাহত রাখতে পারেন, সেই সুযোগ সুবিধা আরো দিনে দিনে বাড়াতে পারেন, আমি মনে করি আমাদের অবশ্যই নারী ক্রিকেট নিয়ে আমাদের অনেক দূর এগিয়ে যাওয়ার সুযোগ রয়েছে। দেশি কোচ জন্য অনেক একটা হাহাকার ছিল অনেকে, যে আমাদের দেশি কোচকে আমরা কাজে লাগাতে পারছি না। দেশি কোচ আসার পরে কি দেখেন, অগ্রগতি না অবনতি? দেখুন, আমাদের যে কয়েকজন দেশের স্বনামধন্য কোচ আছেন, তাদের অবশ্যই তারা ভালো, তাদের আহ, অভিজ্ঞতা মোটেই কম নয়। এবং দলের সঙ্গে থেকে তারা অবশ্যই ভালো কিছু করতে পারে। কিন্তু এই প্রতিযোগিতামূলক বিশ্বে, দেখুন, এটা তো অস্বীকার করার উপায় নেই, আমাদের থেকে টেকনিক্যালি আপনার অস্ট্রেলিয়ার বলেন, সাউথ আফ্রিকা বলেন, শ্রীলঙ্কার কথা বলেন, তারা কিন্তু টেকনিক্যালি, বা ইংল্যান্ডের যারা কোচ, তারা কিন্তু টেকনিক্যালি এবং একাডেমিক্যালি তারা কিন্তু যথেষ্ট অগ্রসর। এটাকে তো আমরা, কারণ অভিজ্ঞতা আর জ্ঞান এই জিনিসটা
আসলে কখনোই কম্প্রোমাইজ করা যায় না, বা ওটাকে আপনি ছোট করে দেখার কোনো কারণ নেই। তার মানে এই নয় যে আমাদের কোচদেরকে আমরা হয়তো সেটা তাদেরকে সেই সুযোগ সুবিধা আমরা দিতে পারি নাই। এটা কিন্তু তাদের ব্যর্থতা নয়, এই ব্যর্থতাটা আমাদের। আমি মনে করি আমরা যারা সংগঠক বা বিভিন্ন বোর্ডে আমরা ছিলাম, এটা অবশ্যই আমাদের আহ, ব্যর্থতা হিসাবেই এটাকে ধরে নেওয়া যায়। কিন্তু সেই দিক দিয়ে আপনি যদি তুলনা করেন, তাহলে বাইরের তাদের যে ক্রিকেটীয় জ্ঞান থেকে শুরু করে অভিজ্ঞতা, টেকনিক্যাল এবং একাডেমিক নলেজ, সেটা আপনি কোনোভাবেই অস্বীকার করতে পারেন না। নাদেল ভাই, খেলার মাঠ থেকে আমরা যাই আপনার রাজনীতির মাঠে। আপনারা বাংলাদেশে দীর্ঘদিন ক্ষমতায় ছিলেন, সম্ভবত এরকম একটা ঈদ আপনারা করছেন, রোজার ঈদ, তারপর কোরবানির ঈদ। দেশে নাই আপনারা, দেশান্তরী। আপনাদের কর্মীরা ভালো নাই, নেতা কর্মীরা ভালো নাই। কিভাবে দেখেন এই পরিস্থিতিটাকে? দেখুন, এই লোকটি শান্তিতে নোবেল পেয়েছে, হ্যাঁ। তো এখন তো দুর্নীতি, অনাচার, মবের যে বাম্পার ফলন বাংলাদেশে, বাজেটে এইবার নোবেল প্রাপ্তি বা আরো কিছু কিছু পুরস্কার প্রাপ্তির জন্য আহ, বিশেষ ছাড়ের ব্যবস্থা রয়েছে, যে তাদেরকে আর আগের আমাদের যে দেশের আহ, আমাদের রাজস্ব আদায়ের সঙ্গে যে সম্পর্কিত বা যে অর্থটা দিতে হতো সেটা দিতে হবে না। অর্থাৎ আমার মনে হয় ওই নোবেলেরও আগামী দিনে বাম্পার ফলন হবে। তো এই ধরনের নোবেলের যদি বাম্পার ফলন হয়, এক শান্তির নোবেল দেশটাকে যেভাবে ছারখার করে দিয়েছে, এই আজকে না আছে কর্মসংস্থান, না আছে ব্যবসায়ীদের নিরাপত্তা, না আছে অর্থনৈতিক কোনো কর্মকাণ্ড, উন্নয়ন কর্মকাণ্ড, আজকে আইন শৃঙ্খলা তো একদম তলানিতে রয়েছে। এই অবস্থায় আমাদের লক্ষ লক্ষ নেতাকর্মী আজকে অসহায়ভাবে নিজেদের পরিবার পরিজন, ঘর বাড়ি ছেড়ে তারা অন্যত্র তারা রয়েছেন নিজেদের নিরাপত্তার জন্য। এবং ইউনূস বাহিনীর যে মব সন্ত্রাস, সেই মব সন্ত্রাস থেকে, বা যে মামলার নামে যেভাবে চাঁদাবাজি সারা দেশে করা হচ্ছে, সেই মামলার চাঁদাবাজি থেকে নিজেদেরকে রক্ষা করার জন্য তারা রয়েছেন। এই জায়গায় তারা খুব বড় করে বলে যে তারা পালিয়ে গেল কেন। তো আজকে বিএনপি, জামাত, জঙ্গি বাহিনী, তাদের অবৈধ অস্ত্র, গুন্ডা, সন্ত্রাসী এবং রাষ্ট্রীয় বিভিন্ন আইন শৃঙ্খলা বাহিনী যেখানে একের পর এক আওয়ামী লীগের নেতাকর্মীর উপর ঝাঁপিয়ে পড়তে যাচ্ছে, ইউনূস যেটা বারে বারেই বলে যে দেশে একটা যুদ্ধ অবস্থা রয়েছে, যুদ্ধ অবস্থা তো তারা তৈরি করেছে। তারা বিভিন্ন ভাবে প্রপোগেট করছে যে আওয়ামী লীগকে এইভাবে কোণঠাসা করতে করতে, পিষ্ট করতে করতে আওয়ামী লীগ কিভাবে ঘুরে দাঁড়ায়, সেটা গণতান্ত্রিক প্রক্রিয়ায় দাঁড়াবে না অন্য প্রক্রিয়ায় দাঁড়াবে। আমার মনে হয় সেই চেষ্টা, সেই অপেক্ষায় তারা রয়েছে। এবং এই কারণেই কিন্তু তার মুখ থেকে বাংলাদেশে কার সঙ্গে যুদ্ধ করবে, ভারতের সঙ্গে, মিয়ানমারের সঙ্গে, কার সঙ্গে, পাকিস্তানের সঙ্গে, না অন্য কোনো দেশের সঙ্গে সেদের যুদ্ধের কথা বলে, সে বৈধ হবে হোক অবৈধ ভাবে হোক, সে তো আজকে রাষ্ট্রের সর্বোচ্চ জায়গায় রয়েছে। তার মুখ থেকে এই ধরনের বালখিল্য কথাবার্তা এই জাতি শুনতে বাধ্য হচ্ছে, হজম করতে বাধ্য হচ্ছে। এবং সাংবাদিকরাও আজকে ভয়ে কিছু লিখছেন না। কেন লিখছেন না? সেই মব, এই যে মব সন্ত্রাস, যেটা এই ইউনূস এই দেশে নিয়ে এসেছে এবং যেভাবে এই দেশে সেটা চর্চা হচ্ছে, আল্লাহ ভালো জানেন ভবিষ্যতে কি হবে। এবং আজকে এই যে আমাদের লক্ষ লক্ষ আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, কৃষক লীগ, মহিলা আওয়ামী লীগের নেতা কর্মীরা অন্যত্র ঈদ করছেন, তাদের মা বাবা, তাদের পরিবার এক জায়গায়, তাদের সন্তানরা এক জায়গায়, তারা আরেক জায়গায়, এটা অত্যন্ত অমানবিক। এবং এই দুষ্ট, এই অসৎ লোকটি, প্রতিহিংসা পরায়ণ লোকটি
5 আগস্ট থেকে আজ পর্যন্ত এদেশে যে অমানবিক যে কাজগুলো হচ্ছে, একটা অমানবিক কাজের বিরুদ্ধে তার থেকে একটি শব্দ নয়, একটি অক্ষর শুনি। সেটা আপনি নিশ্চয়ই ভালো করে জানেন। এবং শুধু সে বিরুদ্ধে নয়, সেটা দমন হয় এবং যারা এই সমস্ত বেআইনি হত্যাযজ্ঞে মেতে উঠেছিল তাদেরকে রক্ষা করার জন্য রক্ষা কবচ হিসেবে ইন্ডেমনিটি দিয়েছে। সে আপনার যে কাজগুলো করে যাচ্ছে আপনার এই নির্বাচন এলাকার খবর কি? আপনি যে এলাকার এমপি, ওই এলাকার অবস্থাটা কি? বেশি নয়, শুধুমাত্র কুলাউড়া থেকে আজকের খবর অনুযায়ী প্রায় 90 জন কারাগারে রয়েছে। একটা উপজেলার যদি 90 জন কারাগারে থাকেন, আপনি একটু হিসেব করেন বাংলাদেশে কত রাজনৈতিক বন্দী রয়েছেন। আমার এটা তো একটি জেলাও নয়, সেটা কোনো বড় উপজেলাও নয়, অথবা একটা বিভাগীয় শহর নয়। একটা ছোট্ট উপজেলায় যদি 90 জন মানুষ কারাগারে থাকেন, তাহলে সারা দেশে কত হাজার আওয়ামী লীগের নেতাকর্মী এই মিথ্যা মামলায় কারাগারে রয়েছেন। এবং এই ঈদ তো বাইরে যারা রয়েছে তারা তো একভাবে অমানবিক ভাবে, তারা মানবেতর ভাবে তারা এই ঈদটা উদযাপন করবেন। যারা কারাগারে রয়েছেন সেই হাজার হাজার নেতাকর্মীরাও অত্যন্ত অমানবিক ভাবে সেই তারা রাজনীতি করেন বলেই তো আজকে কারাগারে গিয়েছেন, তাদের তো অন্য কোনো পরিচয় নেই। তাদের সঙ্গে কি একজন রাজনৈতিক রাজবন্দী হিসাবে যে আচরণ করার কথা, সেই আচরণ কি হচ্ছে? এই দেশে ব্রিটিশ আমলে, পাকিস্তান আমলে, বাংলাদেশ হওয়ার পরে আজ পর্যন্ত যত সরকার ছিল, যারা রাজবন্দী, যারা কারাগারে গিয়েছেন, সেটা যে সরকারি হোক, এই ইউনুসের মতো এইভাবে একটা যে সারা দেশে অরাজক অবস্থা, সেটা আইন আদালতও এর বাইরে নয়। এবং কারাগারগুলোতে একজনের পর একজন আওয়ামী লীগের নেতা মৃত্যুবরণ করছেন। জয় বাংলা স্লোগান কেন দিলেন? এই কারণে গলা টিপে কারাগারের মধ্যে আমাদের আওয়ামী লীগের, ছাত্রলীগের নেতাকর্মীকে হত্যা করা হচ্ছে। এই হচ্ছে তথাকথিত পাশ্চাত্যের মানবতা আর গণতন্ত্রের যে তারা যে পুতুলটা আমাদের সামনে নিয়ে এসেছে, এই দুষ্ট লোকের কারণেই আজকে সারা দেশে এই অবস্থা তৈরি হয়েছে। এবং এই যে সামাজিক রাজনৈতিক যে ক্ষতটা সৃষ্টি হচ্ছে, এই ক্ষত এই জাতি, এই সমাজ, এই বাংলাদেশ কতদিন বহন করবে সেটা একমাত্র আল্লাহই জানেন। এই যে 90 জন বললেন কারাগারে আছেন, দলের নেতা কর্মী যারা সমস্যায় আছে, এদের কিভাবে সাপোর্ট দিচ্ছেন আপনারা? হ্যাঁ, দেখুন, যেহেতু কারাগারে তাদের কথা এসেছে, আজকে কুলাউড়ার নয়, রাজনগর মৌলভীবাজারের, আপনারা জানেন ঈদের আগে আদালত কিছুটা নমনীয় হয়ে যান। ঈদ উপলক্ষে তারা তাদের সুযোগ বা আইনের তাদের যে আহ, যতটুকু জুরিসডিকশন রয়েছে, তারা কিন্তু বিভিন্নভাবে বেইল দেওয়ার চেষ্টা করে। আজকে 7-8 জনের বেইল হয়ে তাদের আবার ডিবি পুলিশ জেল গেট থেকে ধরে অন্য মামলায় কারাগারে ঢুকিয়ে দিয়েছে। তো আমরা চেষ্টা করছি, আমরা তাদের পরিবারের খোঁজ খবর নেওয়া, সহমর্মিতা জানানো, এবং যারা কারাগারে আছেন আইনি সাপোর্ট। আইনি সাপোর্টটাও আসলে খুব ব্যাপকভাবে দেওয়া যাচ্ছে না। এই যে কথাটি বললাম, আপনি হয়তো একজনের উপরে 2টো মামলা আছে, 3টা মামলা আছে, আপনি বেল করিয়ে বের করে নিয়ে আসলেন, সেই 3টা মামলায় তার সঙ্গে আরো 2টো মামলা দিয়ে তাকে আবার কারাগারে ধরে দিয়ে যাচ্ছে। এই হচ্ছে সারা দেশের একই চিত্র। তো এই কারণে বেল করানোটাও বা আইনি প্রক্রিয়ায় এগিয়ে যাওয়াটাও একটু কঠিন। তো আমরা তাদেরকে সামান্য হলেও আমরা চেষ্টা করি, আমাদের দেশে যারা বিভিন্ন দায়িত্বশীল নেতৃবৃন্দ রয়েছেন, প্রবাসে যারা রয়েছেন, যে কোনোভাবে না কোনোভাবে তাদের পাশে দাঁড়ানো, যতটুকু সম্ভব তাদেরকে সহযোগিতা করা। আপনি দেখুন, আপনি যে সহযোগিতা কেউ করবেন, কেউ যদি বিভিন্ন নেতাকর্মীর বাড়িতে যাওয়া শুরু করে, যে যাবে সেও কিন্তু একটা বিপদের মধ্যে পড়ে যাবে। বাংলাদেশে এই ধরনের অনিরাপদ বা একটি, মানে কি বলবো, যে এই অবস্থাটা
কেউ কি কখনো কল্পনা করেছিল আজকে যে জামাতে ইসলামী, যে রাজাকার, তাদের আশ্রয় প্রশ্রয় এই ইউনুস দিচ্ছে এবং তাদের মূলত তাদের সাপোর্ট নিয়েই তো এই জঙ্গিদের, এই যারা একাত্তরের পরাজিত শত্রু, এদেরকে নিয়েই তো সে ক্ষমতায় আছে। আজকে যারা একাত্তরের সেই পরাজিত শত্রু, যারা কারাগারে গিয়েছিল, যারা কারাগার থেকে বিচারের জন্য আদালতে এসেছিল, তাদের কারো সঙ্গে কি এই দেশের মানুষ বা মুক্তিযোদ্ধারা, যুদ্ধের সময় কি হয়েছে সেটা আলাদা কথা, কিন্তু তারা যখন কারাগারে ছিল তাদের সঙ্গে কি কোনো অমানবিক আচরণ করা হয়েছে? তাদেরকে কি কাঠগড়ায় নিয়ে আসা হয়েছে দড়ি বেঁধে, তাদেরকে হাতটা পেছন দিকে নিয়ে তাদের হাতে হাত কড়া পরিয়ে তাদেরকে কি আদালতে তোলা হয়েছে? আজকে বাংলাদেশে যে কাজগুলো করা হচ্ছে বর্ষিয়ান নেতাদের সঙ্গে, আজকে আমরা এই বাংলাদেশ, ৩০ লক্ষ শহীদের এই বাংলাদেশে এই অবস্থায় আসতে হবে, এটাকে কেউ কল্পনা করেছিল? আজকে মুক্তিযুদ্ধের লক্ষ্য নতুন করে লেখা হচ্ছে, মুক্তিযুদ্ধের সংজ্ঞা নতুন করে লেখা হচ্ছে, জাতীয় সঙ্গীত, পতাকা, সার্বভৌমত্ব কি এদের হাতে নিরাপদ? আজকে এই যে জাতিসংঘ, আজকে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ পৃথিবীর বিভিন্ন প্রান্তে নিগৃহীত হচ্ছে, ফিলিস্তিনে গাজায় মাটির সঙ্গে মুশিয়ে দিচ্ছে, জাতিসংঘ কি ভূমিকা পালন করেছে? আজকে রাখাইনে যে রোহিঙ্গাদেরকে মেরে কেটে আমাদের ঘাড়ে এই যে ১২-১৪ লক্ষ উদ্বাস্তু রোহিঙ্গা আমাদের এখানে, আমাদের অর্থনীতিতে, আমাদের নিরাপত্তা, আমাদের স্বাস্থ্য, আমাদের সবকিছুতে তারা আজকে এসে যে বাগড়া দিচ্ছে, তারা যে আমাদেরকে একটা অস্থিতিশীল পরিস্থিতির মধ্যে নিয়ে ফেলেছে, আজকে জাতিসংঘের ভূমিকাটা কি ছিল? আজকে জাতিসংঘ বাংলাদেশে তাদের যে উদ্বাস্তু হাই কমিশনার স্থায়ী অফিস করবে, তারা এখানে করিডোর করবে, তার মানে তারা আমাদেরকে মায়ানমারের সঙ্গে একটা যুদ্ধ পরিস্থিতির দিকে নিয়ে যেতে চাচ্ছে, যাতে করে এই দেশটা ধ্বংস হয়ে যায়। যেভাবে আজকে ইরাক ধ্বংস হয়েছে, যেভাবে সিরিয়া ধ্বংস হয়েছে, ফিলিস্তিনিরা ধ্বংস হয়েছে, আজকে দেশে দেশে, বিশেষ করে মুসলিম অধ্যুষিত যে দেশগুলো, সেই দেশগুলোকে তারা ধ্বংস করে দিচ্ছে। সেই দাবসের শয়তানগুলো, এই শয়তানগুলোর প্রতিনিধি হচ্ছে এই ইউনুস। মার্কিন ডিপ টেস্ট কিভাবে অর্থ দিয়ে, কিভাবে কালার রেভলিউশন পৃথিবীর বিভিন্ন প্রান্তে করেছে, এগুলো তো আজকে সবার সামনে ভেসে উঠেছে। এগুলো তো আওয়ামী লীগের বক্তব্য না, এগুলো তো মন্ত্রী বারে বারে বক্তব্য হিসেবে নিয়েছেন। সেন্ট মার্টিনের কথা তিনি বলেন নাই, তিনি বলেন নাই যে আমাদেরকে এখানে ঘাঁটি করতে চাচ্ছে, আমাদেরকে তেল গ্যাস নিয়ে যাওয়ার প্রস্তাব দিচ্ছে, সবকিছুই তো তারা আজকে আমি বাড়ি ভাই আপনার এই শোতে আওয়ামী লীগের একজন কর্মী হিসেবে বলতে পারি, আমি অহংকার করতে পারি যে আমার নেতা বঙ্গবন্ধু ছিলেন, তিনি এই দেশের কে স্বাধীন করেছেন। এটা ইউনুসের বাপের নাম কেউ জানে? তার দাদার নাম দূরের কথা, সে হিন্দু না খ্রিস্টান না মুসলমান কেউ বলতে পারে? আপনি যদি মুসলমান হন, আপনি যদি খ্রিস্টান হন, আপনি যদি সনাতন ধর্মাবলম্বী হন, আপনি যদি বৌদ্ধ হন, আপনি সেটা বলতে পারেন না, তাহলে কিসের সততা? সে মনিকার মাকে যখন বিয়ে করেছিল খ্রিস্টান হিসেবে, তারপরে সে কি আবার মুসলমান হয়েছে না অন্য ধর্মে গিয়েছে? এই যে একটা অসৎ মানুষ, আমি তাকে সুদূরই বলছি না, সুদ তো খারাপ, কিন্তু একটা জাতির সঙ্গে একটা জাতিকে যে বিপদে ফেলে দিতে পারে, যে আমরা হাজার হাজার বছর পরে বাঙালি জাতি বঙ্গবন্ধুর নেতৃত্বে স্বাধীন হয়েছিল, তার মতো লক্ষ লক্ষ ইউনুস এই মাটিতে জন্ম নিতে পারে, কিন্তু বঙ্গবন্ধু শেখ মুজিব আরেকটা আসবে না, তাজউদ্দিন আরেকটা আসবে না, নজরুল ইসলাম আরেকটা আসবে না, ক্যাপ্টেন মনসুর আলী আরেকটা আসবে না, এমএজি উসমানী আরেকজন আসবে না, যারা সেক্টর কমান্ডার ছিল, যে যাই বলুক, খালেদ মুশাররফ আরেকটা আসবে না, জিয়াউর রহমান আরেকটা আসবে না।
কুকুরের বাচ্চা যেভাবে পয়দা হয়, ইউনিসের মতো আরো অনেকেই এই দেশে জন্ম হতে পারে, কিন্তু এই বাঘের বাচ্চারা এই জাতিতে একবারই জন্মেছিল, আর তাদের জন্ম হবে না। বাঘের বাচ্চা আপনার বাঘের এলাকায়, বাচ্চা। নাজেল ভাই, আপনার এলাকায় জ- জামাতের আমির তো আপনার এলাকার, উনি তো একবার ইলেকশন করেছিলেন কোন দুই এলাকায়। হাজার একে ইলেকশন করেছিলেন, উনি অনেক ভোট পেয়েছিলেন, প্রায় 12,000-এর মতো, 12,500 ভোট পেয়েছিলেন। আওয়ামী লীগের প্রার্থী ছিলেন তখন সুলতান ভাই। সুলতান ভাই প্রায় 72-73 হাজারের মতো ভোট পেয়েছিলেন। 77-77 হাজার ভোট তখন MM শাহিন সাহেব পেয়েছিলেন। মানে উনি উনি 12,000, আর অন্য ওনার কি জামানত কি ছিল সেই অবশ্যই, নির্বাচনে? না না, জামানত তো অবশ্যই বাজেয়াপ্ত হয়েছিল। উনি মনে হয় আবার ইলেকশন করতে চান, আপনার আপনার কোনো তথ্য আছে ব্যাপারটা? আহ, দেখুন, বাংলাদেশে আহ, আমরা পছন্দ করি না করি, আমাদের ব্যক্তিগত কথায় তো কিছু আহ, আসে যাবে না। এই দেশে দুটো দলকেই মানুষ তাদের প্রতিনিধি হিসেবে নির্ধারণ করে রেখেছে। একটা হলো আওয়ামী লীগ, তারপরে হলো বিএনপি। আওয়ামী লীগ, আমরা অনেকেই জানি যে 2000 যে নির্বাচনে আওয়ামী লীগ সবচেয়ে কম ভোট পেয়েছিল, সেখানে কিন্তু 42% মতো ভোট পেয়েছিল। বিএনপি এবং আওয়ামী লীগের যে ভোট, আওয়ামী লীগকে যদি আমরা 40% ধরি, বিএনপির ভোট ধরেন 35-36% ভোট। এই হচ্ছে দুটো দলের ভোট। তারপরে এখানে অন্যান্য দলগুলো রয়েছে, তাদের কিছু কিছু রয়েছে, ধরেন 10 থেকে 15% ভোটার, তারা কিন্তু আহ, নির্বাচনের আগে তারা সিদ্ধান্ত নেয়। তো আওয়ামী লীগের 40, বিএনপির যে 35, আর নিরপেক্ষ মানে যারা সিদ্ধান্ত নেন তাৎক্ষণিকভাবে, ফ্লোটিং ভোট আমরা যাদেরকে বলি, তাদের 15%। তার মানে কত? আপনি দেখুন, এখানে প্রায় 80, প্রায় কিন্তু 90-এর উপরে হয়ে যাচ্ছে, এবং বাকি সব দলগুলো মিলে আহ, আহ, বাকি ভোট। তো এই জায়গায় অন্য, ওই যে একটা কথা আছে না, মানে পুরাতন পাগল যারা তারাই পাচ্ছে না, আর নতুন পাগলের এখানে জায়গাটা কই? তো এখানে আহ, আপনি আমি আগেই যেটা বলেছি, ক্যান্টনমেন্টে জন্ম বা কোন জায়গায় জন্ম সেটা, বা কিংস পার্টির মতো করে ইতিমধ্যে বিএনপি ভোটারের মনে একটা অবস্থান করে নিয়েছে, সেটা আছে। সেই জায়গায় এই ঘটনার নতুন করে আর আসলে যতই দৌড়ঝাঁপ করা হোক না কেন, যতই পৃষ্ঠপোষকতা করা হোক না কেন, কোনো লাভ নেই। এই ইউনূস, আপনি নিশ্চিত থাকেন, সে তার সুযোগ থাকা অবস্থায় সে ইলেকশন দিবে না, এবং সে ইলেকশনের সময় দেশে থাকবেও না। এটাও আপনি লিখে রাখতে পারেন। এবং আমি বলছি না সে 2 মাস পরে চলে যাবে, 6 মাস পরে চলে যাবে, যেদিনই যাক বা যে সময় নির্বাচন হোক ইলেকশন, কারণ ইলেকশন দেওয়া মানেই আর তার কোনো অস্তিত্ব নাই। তার এই যে কিশোর গ্যাং, এদেরও কোনো অস্তিত্ব নাই। এতে এই কিশোর গ্যাংকে রক্ষা করার জন্য, এবং সে দীর্ঘদিন তার যে ক্ষমতা লিপ্সু, সেই ক্ষমতাকে ধরে রাখার জন্য সে যতদিন পারে ইলাস্টিক যেভাবে টেনে টেনে বড় করার থাকে, কিন্তু একটা সময় কিন্তু সেটার আর টেম্পারে ধরে না, ছিঁড়ে যায়। তো তার সেই সময়টা ছিঁড়ে যাবে কখন? তখন সে উড়াল দেবে ফ্রুত। হ্যাঁ। আর ওই কিশোর গ্যাংগে গুলোর যে কি অবস্থা হবে, সেগুলো সময়েই বলা যাবে, কারণ এগুলাকে টিস্যু পেপারের মতো তাদের মুড়ল, বিশ্ব মুড়ল যারা এতদিন ব্যবহার করেছে, বিভিন্ন দেশে দেশে এগুলাকে কিন্তু এইভাবেই ফেলে দেয়। হ্যাঁ, এদেরকেও এইভাবে ফেলে দিবে। তার আগে লুটপাট যতটুকু পারে তারা করে নিবে, বিয়ে শাদিও 2, 4, 5টা করে করবে। এগুলা অসম্ভব না। আমরা তো আহ বিভিন্ন বিষয় তো আমরা দেখতে পাচ্ছি, হ্যাঁ, তাই না? ইউটিউবে যেহেতু মেইন স্ট্রিমের নিউজগুলোতে এগুলো আসে না। হ্যাঁ। তো আমরা তো তাদের চারিত্রিক বিষয়গুলো আমরা দেখছি, লুটপাটের বিষয়গুলো, নৈতিকতার জায়গাগুলো আমরা দেখছি। এই 8-9 মাসে এই টুকাইয়ের দল কিভাবে ফুলে ফেপে উঠেছে, শ শ কোটি টাকার নিচে কোনো কথা নাই, বার্তা নাই। এইরকম হ্যাংলা পাতলা, আজকে খোদার খাসির মতো এক একটার
সাইজ হয়েছে, এগুলা কি এমনি এমনি হয়েছে? তো এই বাতাস তো বেশি দিন থাকবে না। এটা বাংলাদেশ বদ্বীপ, পলিমাটির দেশ, এই পার গড়ে ওই পার ভাঙ্গে। এই সময়টা হয়তো প্রয়োজন ছিল মুক্তিযুদ্ধকে আবার নতুন করে সামনে নিয়ে আসার জন্য। এটা খুবই প্রয়োজন ছিল। এবং আমি মনে করি আজকে তারাই যতই সংজ্ঞায় নতুন ভাবে সংজ্ঞায়িত করার চেষ্টা করুক না কেন, রাজাকাররে তো রাজাকারই বলতে হবে। ইউনূস যতই তাদেরকে পায়ে ধরুক আর গালে চুমু দিক, তাকে কিন্তু সেই ব্যাখ্যায় লিখতে হয়েছে পাকিস্তানিদের দূষর, মুসলিম লীগ, নেজামে ইসলাম, জামাতে ইসলামী, আল বদর, আল শামস, রাজাকার। এই এটা তো মুছে ফেলতে পারবে না আপনার যতই আপনি এলাকায় সাধু নাজিল ভাই, আপনার এলাকায় জাতীয় পার্টি জাফর একজন ক্যান্ডিডেট আছেন, নবাব আলী আব্বাস খান। শোনা যাচ্ছে বিএনপির জোটের ক্যান্ডিডেট হতে পারেন উনি। আপনার কোনো তথ্য আছে? আহ, তিনি চেষ্টা করে যাচ্ছেন। সেখানে বিএনপির অন্য আরো প্রার্থীও আছেন, বিএনপির একাধিক প্রার্থী আছেন। আহ, কারা কারা এবং বিএনপি প্রার্থী, কারা কারা বিএনপির প্রার্থী, কারা আহ, কারা সেখানে? আমি যতটুকু শুনেছি শওকতুল ইসলাম শকু তিনি একজন প্রার্থী। আবার এম এম শাহিন ভাই তিনিও চেষ্টা করছেন। আব্বাস ভাই তিনিও সেই জোটের থেকে রাজনীতি হয়তো ইলেকশন করার চেষ্টা করবেন। এবং জামাত আনুষ্ঠানিকভাবে তারা এই আসনে একজনের নাম ঘোষণা করেছে। তো আমরা তো জানি যে তারা মুখে যেটা বলে তাদের কর্মে সেটা হয় না। এখন হয়তো দেখানোর জন্য একটা নাম বলেছে, পরবর্তীতে অন্যজন সেখানে আসতে হবেন। কারণ জামাত যদি বলে উত্তর দিকে, তাহলে আপনাকে ধরে নিতে হবে দক্ষিণ দিকে কিছু আছে। তো কার তারা নাম, মানুষের কার দৃষ্টি নাম, জামাত কার নাম আহ, সেখানে ঘোষণা? যেহেতু এখানে আমি তো আর সেটা বলতে পারি না, এটা তাদের দলের বিষয়। হ্যাঁ, দলের বিষয়। এবং তারা সেখানে কাকে দিবেন, কাকে নিয়ে নির্বাচন করবে, সেটা তাদের আহ, আহ, দলের সিদ্ধান্ত এবং তাদের যিনি নির্বাচন করবেন তার সিদ্ধান্ত। যেহেতু প্রকাশ্যে আমি যে নামগুলো বলেছি এগুলো আহ, বা বিভিন্ন নিউজে এসেছে, সেই জায়গা থেকে আমি এই নামগুলো বলেছি। তো এই জায়গায় তাদের একটা নাম অলরেডি তারা অফিসিয়ালি ডিক্লেয়ার করেছেন। তো আর কে করতে পারেন সেটা আসলে তারাই ভালো জানেন। এমনি আওয়ামী লীগ তো এখন নিবন্ধনই নেই, ইলেকশনটা নিয়ে কি হতে পারে আওয়ামী লীগের? দেখুন, এই দেশে আওয়ামী লীগকে বাদ দিয়ে নির্বাচন হলে সেটা কি বিশ্বাসযোগ্য বা জনগণের কাছে গ্রহণযোগ্য হবে? যদিও এই যে বললাম না, সব শয়তানের আসলে শিকড় তো এক জায়গায়। গোয়েন কালকে আরেকটা ঘোষণা দিয়েছে, আপনারা দেখেছেন, ইনক্লুসিভ নির্বাচন আওয়ামী লীগ ছাড়াও হতে পারে, সব মানুষের অংশগ্রহণ যদি থাকে। আচ্ছা, এই গর্দব মহিলা এই যে এই কথাটি বলল, যে দলটির পেছনে 40-42% মানুষের সমর্থন রয়েছে, একটি দেশে 40% মানুষ যে দলটিকে অন্ধের মতো পছন্দ করে, বিশ্বাস করে, আমি তার চেয়ে বেশি বললাম না, তো সেই 40% মানুষকে বাইরে রেখে সেই নির্বাচনটি কতটুকু গ্রহণযোগ্য হবে, অংশগ্রহণমূলক হবে, ইনক্লুসিভ হবে? তবে এটা পাশ্চাত্যের গণতন্ত্র তো তাদের পছন্দ মতো, তারা যে চোখে গণতন্ত্র দেখে, মানবিকতা দেখে, সাম্য নয় দেখে, এটা তো তাদের নিজস্ব চোখ রয়েছে। এটা আপনার আমার চোখে যেটা দেখি সেই চোখ কিন্তু তাদের নয়, সেটা একটা শয়তানের বিশেষ চোখ। তারা সেই সমস্ত চোখ দিয়ে এগুলা দেখে এবং বিশ্বে মাতবরি করে। অস্ত্রের ঝঞ্ঝনানি, অস্ত্রের ব্যবসা, এগুলা নিয়েই তারা আছে। এবং এগুলা নিয়েই কি দরজাল যে বলি না আমরা, দরজাল তো এগুলোই দরজাল। জাতিসংঘ আসলে এই বক্তব্যটা সবার খুব অন্যরকম লাগলো এই কারণে যে সবার অংশগ্রহণমূলক নির্বাচনের কথা বলে তারা, আর আওয়ামী লীগ ছাড়াও অংশগ্রহণমূলক, আওয়ামী লীগ তো একটা প্রধান দল বাংলাদেশে, ওই দলের নেতা কর্মীরা তো আর আওয়ামী লীগ ছাড়া নির্বাচনে যাবার কথা না। এটা তো বারি ভাই আমি বললাম যে এই এদের প্রত্যেকের শিকড় তো আসলে এক জায়গায়। মানে তারা তো এক টিম।
দেখেন না, ওই যে আইসিটি মামলাগুলো হচ্ছে, যেখানে বিচারক যে প্রতিপক্ষের কৌশলীয় সে, হ্যাঁ, কোর্টের আহ, আদালতে যে সাক্ষী দিচ্ছে, যে অভিযোগ দিচ্ছেন, যিনি বিচারক, সবাই কিন্তু একই টিম। হ্যাঁ, তো এইভাবে আমরা হয় কি, আমরা অনেক সময় মনে করি আমরা সবকিছু জানি বুঝি, আমরা অনেক চালাক, বাকিরা কিছুই ধরতে পারবে না, বুঝতে পারবে না। এগুলা কিন্তু সবাই দেখছে, সবাই বুঝছে, শুধুমাত্র তারাই সেটা বুঝতে পারছে না যে এদেশের মানুষ সব দেখতে পাচ্ছে, সব বুঝতে পারছে। এবং ওই যে তো লাইভ যখন, সম্প্রচার করে মানুষের ভালো করে দেখলো সবকিছু। হ্যাঁ যখন, হ্যাঁ দেখবে, তখন খুব ভালো করে দেখবে। সেই সময়টা আসলে খুব বেশি দূরে নয়। আমরা দেখবো, আপনিও দেখবেন। এবং একটা জাতির ইতিহাস, ঐতিহ্য, গৌরব খুব বেশি থাকে না, একটা দুটো বিষয় থাকে। এই বিষয়গুলোকে নিয়ে আপনি যখন নাড়াচাড়া করবেন, আপনার মতো তৈরি ইতিহাস তো ভাই টাইম মেশিনে গিয়ে ইতিহাসকে পাল্টানো যায় না। মুক্তিযুদ্ধে যারা গিয়েছিল, তারা মুক্তিযুদ্ধে গিয়েছিল বাঙালি জাতীয়তাবাদ, তারা মুক্তিযুদ্ধে গিয়েছিল একটা ধর্মনিরপেক্ষ শোষণহীন সমাজ গড়ার প্রত্যয় নিয়ে। স্লোগান দিয়েছিল জয় বাংলা, একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি। নেতা ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। এখানে যতই ইতিহাস রচনা করার চেষ্টা করা হোক, ইতিহাসকে কি মুছে ফেলা যায়? ইতিহাসের চরম সত্য বারে বারে বিভিন্ন ভাবে বিভিন্ন বিদগ্ধজন, পণ্ডিতরা, দার্শনিকরা বলেছেন যে ইতিহাসের শিক্ষা, ইতিহাস থেকে কেউ শিক্ষা গ্রহণ করে না। নাদেল ভাই, আমরা শেষ করব। আপনি শেষ সুযোগে আপনার দলের নেতা কর্মী, দেশবাসীর ঈদ নিয়ে আপনার কথা বলতে পারেন। দেখুন, ঈদ বাঙালি মুসলমানের একটি বড় ধর্মীয় উৎসব। দুটো ঈদেই পরিবার পরিজন নিয়ে মানুষ একত্রিত হয়, নিজেদের অর্থনৈতিক সামর্থ্য নিয়ে মানুষ তার নিজের, তার পরিবারের আত্মীয় স্বজন, প্রতিবেশীকে নিয়ে এই ঈদটা উদযাপন করে। এবং কোরবানির ঈদ মানুষের সকল অন্যায় অত্যাচারের কে কুরবানি দেওয়ার নামই কিন্তু কোরবানির ঈদ। সেটা কুরবানি সবাই দেয় এমন নয়, যাদের সামর্থ্য রয়েছে ধর্মীয়ভাবে, সেই বিধান অনুযায়ী যাদের সামর্থ্য রয়েছে তারাই দেয়। কিন্তু এই যে কুরবানির শিক্ষা, যে আপনার মনের কালিমা, আপনার প্রতিশোধ পরায়ণতা, আপনার মনের যত অন্ধকার, আপনার অপরাধ প্রবণতা, এগুলাকে আপনি কুরবানি দিবেন। তো এই কুরবানির ঈদে আমরা আমাদের পরিবার পরিজন সহ আমরা লক্ষ লক্ষ মানুষ আমরা বঞ্চিত হচ্ছি। আমাদের সন্তানরা আমাদের কাছে আসার সুযোগ পাচ্ছে না। আমাদের লক্ষ লক্ষ নেতাকর্মী আজকে, তাদেরকে পালিয়ে বেড়াতে হচ্ছে নিজেদের জীবনের নিরাপত্তার স্বার্থে, আইনের হাত থেকে, এদের অবৈধ চাঁদাবাজির হাত থেকে রক্ষা পাওয়ার জন্য। আমি তাদের উদ্দেশ্যে বলবো, প্রিয় সহকর্মী ভাইরা, যুগে যুগেই বিভিন্ন রাষ্ট্রে এই ধরনের অত্যাচার নির্যাতন নেমে এসেছে, কিন্তু তারপরেই একটা ভালো সময় আসে, অত্যন্ত ভালো সময় আসে। আমাদেরকে এই অল্প দিনে অনেক কষ্ট করতে হয়েছে। আমরা তো দেখেছি আজকে পাকিস্তানিরা 9 মাসে 30 লক্ষ লোককে শহীদ করেছিল। বেলুচিস্তানের সেই নারী নেত্রী, তিনি কিন্তু বলেছেন যে মুসলমানরা সবচেয়ে বেশি যাদের হাতে নিগৃহীত হয়েছেন, নিহত হয়েছেন, তার মধ্যে পাকিস্তানিরা সবচেয়ে বেশি মুসলমানকে হত্যা করেছে। তো এই যে পাকিস্তানের আদর্শিক সন্তানেরা, সেটা আদর্শিক হোক না, তাদের রক্তবীজ থেকে এই যে
কিশোর গ্যাং, যারা এই দেশের ইতিহাসকে ভুলিয়ে দিতে চায়, একটা লুটপাটের, অন্যায়ের, মবের, সন্ত্রাসের রাজত্ব কায়েম করতে চায়, এদের পরিণতি অত্যন্ত করুণ হবে। আমাদেরকে একটু ধৈর্য ধরতে হবে ভাইরা। আমরা সবাই কষ্ট করছি, আমরা সবাই নিগৃহীত হচ্ছি, আমাদের পরিবার পরিজনও নিরাপত্তাহীনতায় রয়েছে। এই ঈদ আমাদের কাছে ঈদ হিসেবে আসেনি, আমাদের কাছে একটি আতঙ্ক হিসেবে এসেছে। আমাদের দুঃখ কষ্ট আমরা হয়তো খুব বেশি দিন বহন করব না। আপনারা ধৈর্য রাখুন। বঙ্গবন্ধু কন্যা জয়ত্রী শেখ হাসিনা আমাদের মধ্যে আছে, তিনি পরিকল্পনা করে যাচ্ছেন, বাস্তবায়ন করে যাচ্ছেন। অবিশ্বাস্য ভাবে ঘুরে দাঁড়ানোর একটি অলৌকিক ক্ষমতা পরম করুণাময় আল্লাহ তাআলা তাকে দিয়েছেন। আমরা তার নেতৃত্বে আবার এই বাংলাদেশকে তার সঠিক ধারায় ফিরিয়ে আনব ইনশাআল্লাহ। কোনো প্রতিহিংসা নয়, আমরা একটি সুন্দর বাংলাদেশ চাই, সোনার বাংলাদেশ চাই। আওয়ামী লীগ প্রতিহিংস পরায়ণ দল নয়, আওয়ামী লীগ লুটপাটকারী দল নয়, আওয়ামী লীগ এদেশের মানুষের জন্য রাজনীতি করে। আমাদের সঙ্গে কি হয়েছে কি হচ্ছে আমরা দেখছি। আমরা বলবো না আমরা এই ধরনের কোন ঘটনার পুনরাবৃত্তি এই দেশে করব, কারণ এই দেশটা আমাদের, এই দেশটাকে আমরা স্বাধীন করেছি। আওয়ামী লীগের সঙ্গে অন্যান্য দলের অন্যান্য মতাদর্শের পার্থক্যটা এই জায়গায়। শেখ হাসিনা অত্যন্ত স্বচ্ছভাবে ৭১-এর খুনিদের বিচার করেছেন, অত্যন্ত স্বচ্ছভাবে তিনি ৭৫-এর খুনিদেরও বিচার করেছেন। আমাদের যদি সুযোগ হয় ইনশাআল্লাহ এই যে কিশোর গ্যাং, এদেরকেও আমরা আইনের আওতায় আনবো। আমরা আনবো হাজার বছরের একটি পরাধীন জাতির ইতিহাসকে বিকৃত করার যে অপরাধ, এই অপরাধ থেকে এদেরকে কোনোভাবেই রেহাই দেয়া যাবে না। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। অনেক ধন্যবাদ নাদেল ভাই। যারা দেখলেন সবাইকে শুভেচ্ছা, ঈদের শুভেচ্ছা। সবাই সাবধানে থাকবেন, নিরাপদে থাকবেন। ঈদ মোবারক।